এই যে ২১শে আগস্ট মামলা এবং সেই মামলার রায় যেটা দেয়া হলো, সেখান থেকে শুরুতেই যদি মোটা দাগে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে এই ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় হলো, সেই রায়ের মধ্য দিয়ে একদম সাধারণ মানুষের কাছে কি বার্তা গেল? বিএনপির মতো একটি দলের প্রধান নেতা, অন্যতম প্রধান নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যেভাবে একেবারে কমপ্লিটলি মোটিভেটেড ওয়েতে জড়ানো হয়েছে। আপনারা জানেন যে প্রথমে কিন্তু তার নাম এখানে ছিল না, তার নাম এজারও ছিল না, তার নাম প্রথম চার্জশিটও ছিল না। কিন্তু পরবর্তী পর্যায়ে সরকার এসে শুধুমাত্র তারেক রহমানকে এই মামলায় ইনভলভ করার জন্য তার আয়ও পর্যন্ত পরিবর্তন করেছে কয়েকবার। ফাইনালি আজকে সেটা প্রমাণ হলো যে তাদের সে উদ্দেশ্য সফল হলো না। চতুর্থ চার্জশিট যেটা দেয়া হলো সেটার কথা বলছেন যে তখন তার নামটা আসলে যুক্ত করা হলো। প্রথমে তার নাম ছিল না এবং চার্জশিটও ছিল, চার্জশিট পাল্টায়, এবং আপনারা জানেন যে অনেকে জোর করে, অনেকে জবানবন্দি নিয়ে, তারপর সেই জবানবন্দি অনেক আবার কোর্টে এসে পাল্টাইছে যে আমার এই জবানবন্দি দেই নেই, কিন্তু তারপরেও আবার সেগুলো বিভিন্ন, অর্থাৎ একটা সরকার চাইলে যা হয় এবং তাদের ইচ্ছা মতো যাকে ইচ্ছা আসামি করেছে, আবার যাকে ইচ্ছা সেখান থেকে বাদ দিয়েছে, যাকে ইচ্ছা মামলার কতদিন সাজা হবে। আমরা দেখছি যে একটা মামলার কিভাবে তৎকালীন স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনাকে আমরা দেখেছি যে কিভাবে নিজেই আগে মামলার আগে রায়ের আগে তিনি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে মামলা তার ফাঁসি হবে, এই মামলায় তার এত বছর হবে, সে বাঁচার কোনো সুযোগ নাই। অর্থাৎ একটা সরকার প্রধান যখন আগেই মামলার রায়ের আগে বলে দেন, তখন তো বোঝাই যায় সেটা কি হয়। তারেক রহমান সাহেবের মামলা যখন নিম্ন আদালতে বিচারক তাকে বেকসুর খালাস দিল, সেই বিচারককে দৌড়াইতে নিয়ে তারা মালয়েশিয়া পর্যন্ত নিয়ে হাজির করলো এবং তারপরে তাকে কীভাবে হেস্তনেস্ত করলো সেটা আমরা দেখেছি। এই জন্য সেই সময় তো কোনো বিচার ছিল না। জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে যে তাকে হেয় প্রতিপন্ন করা বা বাধাগ্রস্ত করা রাজনীতিতে, সেক্ষেত্রে রাজনীতির ক্ষতি কতটা হলো? রাজনীতির ক্ষতি তো হয়েছে, অবশ্যই দেশের ক্ষতি হয়েছে। এবং তারেক রহমান সাহেবের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা চিন্তা করে দেয় সারা পৃথিবীতে কোটি কোটি টাকা তারা খরচ করছে যে তারেক রহমানের বিরুদ্ধে বিপক্ষে কীভাবে অনেক কিছু আনা যায়, তাকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরানো যায়। কিন্তু ফাইনালি তো লাভবান হয় নাই, কারণ তারেক রহমান আজকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় জোর করে আসে, তার আগে তারেক রহমান আর বর্তমান তারেক রহমান আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন। কারণ মিথ্যা দিয়ে তো একটা সত্যকে ঢাকা যায় না। জাতীয়তাবাদী শক্তির একটা নেতাকে ধ্বংস করার জন্য যেমনি দলকে ধ্বংস করতে চাইছে বিএনপিকে, ঠিক তেমনিভাবে মনে করেন যে বিএনপির নেতৃত্বে খালেদা জিয়াকে তারা একটা সাজানো মামলায় তারা জেলে দিয়ে তারা মনে করছিল খালেদা জিয়াকে যদি জেলে দিয়ে দেয় তাহলে তারেক রহমান তো দেশের বহু দূরে আছে, কাজে এই দল আর টিকবে না, আর তারেক রহমানও পারবে না। তারা নিজেরাই বলতো তারেক এই সেই, কিন্তু আজকে কি প্রমাণিত হয়েছে যে তারেক রহমান দলের দায়িত্ব নেয়ার পর থেকে সংগঠনের গতি প্রকৃতি অনেক বাড়ছে এবং রাজনৈতিকভাবে তারেক রহমান দলের দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কোনো ভুল তিনি করেনি রাজনৈতিক সিদ্ধান্তে। 5ই আগস্টের আজকের অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগ বলছিল যে এই দেশে কয়েক লক্ষ লোক মারা যাবে, কিন্তু তারেক রহমানের নেতৃত্বের কারণে, তার নির্দেশের কারণে সারা বাংলাদেশ কিন্তু ঠান্ডা রয়েছে। 5ই আগস্টের আগের কথা যদি আপনার কাছে একটু জানতে চাই, যে 5ই আগস্টের আগে তারেক রহমানের কি ধরনের নির্দেশনা ছিল দলের প্রতি এই আন্দোলনকে বেগবান করবার ক্ষেত্রে? না, সেটা তো আপনারা নিজেরাই দেখছেন, যখন এই আন্দোলন চূড়ান্ত রূপ নেয় তখন এর আগে থেকে আমরা তো গত 18 বছর ধরে এই মাঠে আছি, তাই না? আমরা বিভিন্নভাবে নিগৃহীত। এই 5ই আগস্টের আগে যতগুলো ঘটনা ঘটছে, আমি সহ আমাদের সকলের বিরুদ্ধে সেই হত্যা মামলা সহ সকল মামলাগুলো দিছে, কিন্তু তারপরেও যখন চূড়ান্ত পর্যায়ে যখন এই যে ছাত্র সমন্বয়করা যখন গ্রেপ্তার ডিবি অফিসে দেখছেন, যে সেই সময় তারেক রহমান সাহেবের যে ভূমিকা চিন্তাই করা যায় না। সেই সময় তো হোল জাতিকে এসে নামাইছে আন্দোলনের মাঠে এবং বিএনপিকে তো নামাইছেই, এবং সেই সময় বিভিন্ন প্রতিরোধ গড়ে তোলা এবং সাহস দেওয়া, যেটা এবং প্রত্যেকটা ছাত্র নেতৃত্বকে ইন্ডিভিজুয়ালি তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে সাহস দেওয়া, তাদেরকে সহযোগিতা দেওয়া, অর্থাৎ একটা
জাতীয় নেতা হিসেবে যে দায়িত্বটা পালন করার সবটুকু দায়িত্ব তারেক রহমান সে সময় পালন করেছেন এবং আপনারা দেখছেন যে সমন্বয়করা স্বীকারও করেছেন